আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি রূপসা তীরের উজান সুরে এই অধ্যায়টি আলোচনা করবো। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই তোমরা সাবস্ক্রাইব করলে তোমাদেরই কাজ লাগবে, কারণ আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। এতে আমার কষ্ট করে ভিডিও বানানোটা সেটা বিফলে যাবে না। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নদীর তীরে কিছু লোক বসে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, গান করছেন। দেন একজন চিত্রশিল্পী, উনি সুন্দর দেখো রং দিয়ে চিত্র আর্ট করতেছেন। তো চলো আমরা একটু পড়ে নিতে কি আছে। খুলনা জনপদ একটি শিল্প সমৃদ্ধ জনপদ হিসেবেই পরিচিত। বাংলাদেশের প্রাচীন নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম। শিল্প ও বাণিজ্য প্রধান হওয়া এই নগরীকে শিল্পনগরী বলা হয়। খুলনা, কুষ্টিয়া, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা এই 10টি জেলা নিয়ে খুলনা বিভাগ গঠিত। গাজীর পট, বাউল গান, গাজীকাল, চম্পাবতীর পালা এখানকার অন্যতম লোক সাংস্কৃতিক উপাদান। রাজশাহী থেকে খুলনা বিভাগে আসার পথে তারা ট্রেনে বাউল সাধক লালনের গান শুনতে পায়। মানুষ ভোজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। সমীরের দিদি এবং দাদা বাবু পঞ্চরত্নকে স্টেশন থেকে বাসায় নিয়ে এলো। বাসায় ঢুকে দেয়ালে ঝুলানো একটা ছবি দেখে পঞ্চরত্নের চোখ তাতে আটকে গেল। অবনী বলল, আরে এমন একটি ছবি আর আদলে আমাদের সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের প্রচ্ছদ করা হয়েছে। বাকিরা দেখে বলল, ঠিক তো। এবার সমীরের দিদি বললেন, এই ছবিটাকে কি ছবি বললে তোমরা কি জানো? আকাশ বলল, গাজীর পট। দিদি বললেন, ঠিক তাই, গাজীর পট আমাদের দেশের ঐতিহ্যবাহী লোকচিত্রকলার ধারা। অবনী জানতে চাইল, এই ছবিটা কোথা থেকে সংগ্রহ করেছেন? দিদি বললেন, আমাদের বাড়ি থেকে কিছুটা দূরের গ্রামে কয়েকটা পটুয়া পরিবার থাকে, তাদের কাছ থেকে সংগ্রহ করেছি। তোমরা কি জানো পটুয়া কাদের বলে? যারা পট আঁকেন তাদের বলে পটুয়া। তোমরা এই বিস্তারিত আরো জেনে নেই। আকাশ বলল, শুনেছি এসব শিল্পী নাকি প্রকৃতির বিভিন্ন উপকরণ যেমন ফুল, লতা, পাতা, মাটি, ছাই প্রভৃতি দিয়ে রং তৈরি করে ছবি আঁকেন। দিদি বললেন, তুমি ঠিক জেনেছ। তবে বর্তমান সময়ে এসে বাজার থেকে তৈরি রং কিনেও কোনো পটুয়ার ছবি এঁকে থাকেন। এরা বলল, আমরা সপ্তম শ্রেণীতে প্রাকৃতিক বর্ণচক্র তৈরি করার সময় নিজেদের মতো করে কিছুটা রং তৈরি করার চেষ্টা করেছিলাম। এবার যদি পটুয়া শিল্পীদের কাছ থেকে প্রাকৃতিক উপকরণে রং তৈরির পদ্ধতিটা শিখতে পারি তাহলে খুব ভালো হয়। আগুন বলল, আমাদের এলাকায় রং পাওয়া যায় না গেলেও আমরা সহজে নিজেদের মতো করে প্রাকৃতিক উপকরণে রং তৈরি করে ছবি আঁকতে পারবো। আসলে কি ফুল, ফল, পাতা দিয়ে আমরা কি করতে পারি? মাটি, দেন ছাই দিয়ে আমরা কি করতে পারবো? রং তৈরি করতে পারবো এই অধ্যায়টি অনুশীলন করলে। তো আমরা দেখি সেই প্রক্রিয়াগুলো ধীরে ধীরে। দিদি বলেন, এই বিষয়ে তোমাদের আগ্রহ দেখে আমার খুব ভালো লাগলো। আমি আজকে শিল্পীর সাথে যোগাযোগ করে তোমাদের জন্য প্রাকৃতিক রং তৈরি এবং পটচিত্র আঁকার একটা বাস্তব অভিজ্ঞতার ব্যবস্থা করব। সবাই খুব খুশি হয়ে দিদিকে ধন্যবাদ জানালো। সেদিনের মতো তারা সবাই বসে খুলনা ঘোরার একটা পরিকল্পনা করে ফেললো, ঘোরার একটা পরিকল্পনা করলো। দেন পঞ্চরত্নের পরিকল্পনার এক ফাঁকে দিদি তাদের জানালেন, আমি পটশিল্পী নারায়ণ পটুয়ার সাথে কথা বলেছি। আমরা আগামীকাল সকালে পটশিল্পীদের গ্রামে যাব। পরের দিন সকালে দিদির সাথে পঞ্চরত্ন পটশিল্পীদের গ্রামে পৌঁছালো। সেখানে গিয়ে তারা দেখা করলো গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ শিল্পী কানাইলাল চিত্রকরের সাথে শিল্পীকে সহযোগিতা করার জন্য। সেখানে উপস্থিত ছিলেন শিল্পের নাতি তরুণ পটচিত্র শিল্পী নিমাইলাল চিত্রকর। তিনি বাংলাদেশের লোকচিত্রকলার এই ধারার সম্পর্কে অনেক তথ্য দিলেন। পঞ্চরত্ন সেসব তথ্যের ভিডিও মোবাইলে ধারণ করে রাখলো, সাথে সাথে বন্ধু খাতায় লিখে রাখলো। পটচিত্র সম্পর্কে জানাতে গিয়ে তিনি বললেন, দেখো পটচিত্রটা এখন আমরা জানবো পটচিত্রটা কি। পটে আঁকা ছবিকে পটচিত্র বলে। পট মানে পট্ট বা একখণ্ড কাপড়ের টুকরা। সাধারণত একখণ্ড কাপড়ে আমরা পট বলতে কি কোন পট বুঝতেছিলাম, কিন্তু পট আসলে কি? পট বলতে আমরা বুঝেছি একরকম, কিন্তু এখানে পট বলতে পট্ট বা একখণ্ড কাপড়ের টুকরা। আসলে কাপড় টুকরাকে পট্ট বলা হয়ে থাকে। সাধারণত একখণ্ড কাপড়ে পটচিত্র আঁকা হয়।
বাংলার লোকচিত্রকলার অন্যতম নিদর্শন হলো পটচিত্র। যারা পট আঁকেন তাদের বলা হয় পটুয়া, আর যারা পট প্রদর্শন করেন তাদের বলা হয় পটকুশীলভ বা গায়েন। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের পটুয়ারা প্রাচীনকাল থেকে পট আঁকার সাথে জড়িত। এই অঞ্চলের পটচিত্রের ইতিহাস প্রায় 2500 বছরের প্রাচীন। পট প্রধানত দু প্রকার: দীর্ঘ জড়ানো পট, স্ক্রল পেন্টিং ও ক্ষুদ্র চৌকা পট। জড়ানো পট 15 থেকে 30 ফুট লম্বা হয় ও 2 থেকে 3 ফুট চওড়া হয়, আর চৌকা পট হয় ছোট আকারের। তো দেখো এটা হচ্ছে আমাদের চৌক পট। দেখো এটা হচ্ছে কি চৌক পট, কালীঘাটের পট চৌক পট এটা। আর এটা হচ্ছে কি আমাদের জড়ানো পট, মানে অনেকগুলা জড়ানো। এটা কি একটাই পট, ঠিক আছে। আর এটা হচ্ছে অনেক জাতীয় মিলিয়ে একসাথে, তো এই জন্য এটা চৌপট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, এক সময় গ্রাম বাংলার মানুষের বিনোদনের একটি জনপ্রিয় মাধ্যম ছিল এটি। বাংলাদেশের রাজশাহী, খুলনা, যশোর, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ ও বৃহত্তর ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে এবং ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, মেদিনীপুর, বীরভূম, কলকাতা সহ নানা অঞ্চলে পটচিত্রের ব্যাপক প্রচলন দেখা যায়। এসব অঞ্চলের গ্রামগঞ্জের মানুষের কাছে পটচিত্র ছিল বিনোদনের অন্যতম মাধ্যম। প্রথম দিকের পৌরাণিক ও ধর্মীয় ও হিতোপদেশমূলক বিষয় ছিল এসব পটের অন্যতম বিষয়বস্তু। পরবর্তীকালে সামাজিক, রাজনৈতিক ও জনসচেতনতামূলক বিষয়বস্তু পটচিত্রে আঁকা হয়। এসব পৌরাণিক ও ধর্মীয় বিষয়বস্তুর মধ্যে উল্লেখযোগ্য ছিল মনসাপট, রামায়ণপট, দুর্গাপট, কৃষ্ণপট, রাজা হরিশ্চন্দ্র, সাবিত্রী, সত্যবান, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, আনন্দমঙ্গল ইত্যাদি। পশ্চিমবঙ্গের পটচিত্রের মধ্যে কালীঘাটের পট বিশেষভাবে উল্লেখযোগ্য। কালীঘাটের পট মূলত চৌকা পট, যা তুলনামূলক ছোট মাপের কাগজের উপর আঁকা। ঔপনিবেশিক সময়ের সামাজিক ও রাজনৈতিক বিষয়কে ব্যঙ্গ করে উপস্থাপন করার বিশেষ দিক কালীঘাটের পটে দেখতে পাওয়া যায়। তাছাড়া জনসচেতনতামূলক বিষয় যেমন পরিবেশ বিপর্যয়, বৃক্ষরোপণ, নারী ও শিশু অধিকার, যুদ্ধের খারাপ দিকসহ নানা রকম সমসাময়িক বিষয় নিয়েও পটচিত্র আঁকা হয়। তাহলে আমরা গাজীর পট দেখতে পাচ্ছি। গাজীর পটটা দেখো। আশা হাতে তাজ, মাথে সোনার খরম পায়, আল্লাহ আল্লাহ বলে গাজী ফকির হইয়া যায়। সুন্দরবন যাইয়া গাজী খুলিলেন কালাম, যত আছে বনের বাঘ জানায় সালাম। গাজীর মাহাত্ম্যের কথা তুলে ধরার জন্য এই স্তবক বয়ান করা হয়। গাজীর বর্ণনা করতে গিয়ে তার পোশাক, মাথায় তাজ, পায়ে সোনার খরমের বর্ণনা করা হয়। সৃষ্টিকর্তার প্রতি গাজীর আনুগত্য, মানে এই কবিতাটুকুর এতটুকু হচ্ছে বর্ণনা। সৃষ্টিকর্তার প্রতি গাজীর আনুগত্য ও ভালোবাসার কথাও বর্ণনা করা হয় এই অংশে। এভাবে নান্দনিকভাবে উপস্থাপনের মধ্য দিয়ে পরিবেশিত হয় এদেশের ঐতিহ্যবাহী লোকশিল্প গাজীর পটের। শত শত বছর ধরে সুন্দরবন অঞ্চলে গাজীর ক্ষমতার কথা মানুষের মুখে মুখে প্রচলিত। জঙ্গলে লোক নির্ভয়ে চলাফেরা করতে গাজীর নাম স্মরণ করে, কারণ এই অঞ্চলের মানুষ বিশেষ করে গাজীর নামে বনের বাঘও নত হয়। বাঘ, কুমিরের ভয় হতে গাজীর নামে মানুষ রক্ষা পেতেন। সুন্দরবন অঞ্চলে কাঠুরিয়া, বাওয়ালি এবং মোয়ালিদের পীর হলেন গাজী পীর। বাংলাদেশের লোকচিত্রকলার মধ্যে গাজীর পট অন্যতম। আগেকার দিনে গ্রামে গঞ্জে বাড়ির উঠানে বিনোদনের জন্য গাজীর পট প্রদর্শন করা হতো। পট প্রদর্শনের সময় শিল্পীরা ঢোল, জুরি বাজিয়ে গান গেয়ে পট প্রদর্শন করত। প্রদর্শন শেষে দর্শকরা চাল সহ বিভিন্ন সামগ্রী বা অর্থ শিল্পীদের উপহার হিসেবে দিতেন। শিল্পীরা পটে আঁকা ছবিকে একটা লাঠির সাহায্যে নির্দেশনা দিত, সাথে সাথে সুর, তাল ও কথার সমন্বয়ে গান রচনা করে তার বিষয়বস্তুকে প্রকাশ করত। গাজীর পটের বর্ণনাংশে 3টি বিষয়ের উপস্থাপনা বেশি লক্ষ্য করা যায়, যেমন ক. গাজী পীরের মাহাত্ম্য ও অলৌকিক ক্ষমতা, খ. কৌতুক মিশ্রিত হিতোপদেশ এবং গ. মৃত্যু তথা যমরাজের ভয়। গাজীর পটের চিত্রপটটি আঁকার আগে কয়েকটি প্যানেলে ভাগ করে নেওয়া হয়।
পটের মাঝের প্যানেলে আঁকা হয় গাজী পীরকে, মানিক পীর ও কাল পীরকে আঁকা হয় গাজী পীরের দুই পাশে। নাকারা বাদনরত ছাওয়াল ফকিরকে আঁকা হয় উপর থেকে দ্বিতীয় সারিতে। কেরামতের শিমুল গাছটা আঁকা হয় তৃতীয় সারির মাঝের প্যানেলে। তাছাড়া বাঘ, শিমুল গাছ, তসবিহ, হুক্কা, শিকারকৃত হরিণ ইত্যাদি বিষয়বস্তুর রূপক অর্থে ব্যবহার করা হয়। পট আঁকার ধরন বাস্তবতার সাথে মিল না রেখে বিশেষভাবে আঁকা হয়। তাছাড়া পটচিত্রের রঙের ব্যবহার করা সমতলভাবে। প্রতিটি প্যানেলের ফ্রেমের চারপাশে সাদা রঙের উপর কালো অথবা খয়েরি রঙের শিকলের মতো নকশা করা থাকে। তাহলে আমরা দেখি গাজীর পট তৈরির পদ্ধতিটা কি। গাজীর পট মূলত জড়ানো নির্দিষ্ট মাপের মোটা কাপড়ের উপর এই পট আঁকা হয়। প্রথমে তেঁতুল বিচিকে আগুনে হালকা ভেজে নিয়ে পানিতে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখলে খুব সহজে তার খোসা ছড়িয়ে নেওয়া যায়। খোসা ছাড়ানোর পর তা শুকিয়ে পাটায় পিষে গুঁড়া করে নিতে হয়। এরপর পানির সাথে মিশিয়ে আগুনে জাল দিয়ে আটা তৈরি করা হয়। তেঁতুল বীজের আঠা অথবা বেলের আঠার সাথে চক পাউডার ও ইটের গুঁড়া মিশিয়ে মিশ্রণ তৈরি করে কাপড়ের উপর প্রলেপ দেওয়া হয়। আবার কোনো কোনো পটুয়া কাপড়ের উপর গোবর ও আঠার প্রলেপ দিয়ে প্রথমে একটি জমিন তৈরি করেন। কাপড়ের ওপর প্রলেপ দেওয়ার পর তা ভালোভাবে রোদে শুকিয়ে প্যানেলগুলো ভাগ করে নিয়ে তার ওপর ছবি আঁকা হয়। পটচিত্র আঁকতে নানা ধরনের উদ্ভিদ ও খনিজ পদার্থ থেকে তৈরি নানা রকমের রং ব্যবহার করা হয়, যেমন শিমের পাতা থেকে সবুজ, কালকেশি থেকে গাঢ় সবুজ, দেন কাঁচা হলুদ থেকে হলুদ রং, সংগুড়া থেকে সাদা, সিঁদুর থেকে লাল, খড়িমাটি থেকে মেটে হলুদ, নীল গাছ থেকে নীল রং তৈরি করা হয়। ছাগল বা ভেড়ার লোম থেকে তুলি তৈরি করে পটচিত্র আঁকা হয়। বর্তমানে বিভিন্ন রাসায়নিক রং বাজারে কিনতে পাওয়া যায়, যা দিয়ে শিল্পীরা পটচিত্র আঁকেন। এই যে দেখুন, ওরা পটচিত্র এঁকে এখানে গান করে সেগুলো প্রদর্শন করছেন। ঠিক আছে, এই যে হাতে লাঠি দিয়ে বলা হয়েছিল না, লাঠি বা দিয়ে যে লাঠি দিয়ে ওনারা কি গান করে সেগুলো কি দেখাচ্ছেন, গানের সাথে সাথে সেগুলো কি আলোচনা করছেন। ছবির সাথে অনেক চিত্র সাথে অনেক কিছু সম্পর্কিত চিত্র, এগুলো যেমন পরিবেশ, শিক্ষণীয় বা গ্রামীণ দৃশ্যর বা গ্রামীণ পরিবারের কাহিনী, এগুলো দিয়ে কিন্তু এই চিত্রগুলো সচরাচর আঁকা হয়ে থাকে এবং সেগুলো ওনারা গানের মাধ্যমে কি গিয়ে জনসচেতনতা তৈরি করে থাকেন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। গাজীর পট প্রদর্শন ও পরিবেশন করছেন, দেখছো এখানে। তো দেখো এখানে এরপর দিদি পঞ্চরত্নকে আবার বাংলার পটচিত্র সম্পর্কে আরও কিছু নতুন নতুন তথ্য দিয়ে বললেন। ভারতীয় আধুনিক শিল্পচিত্রের অন্যতম শিল্পী যামিনী রায় তার শিল্পকর্মে পটচিত্রের আঙ্গিকে নতুনভাবে উপস্থাপন করেছেন। বাংলাদেশের আধুনিক চিত্রশিল্পের পথিকৃত শিল্পী কামরুল হাসান তার শিল্পকর্মে পট শিল্পীদের অঙ্কন শৈলীকে নিজের শিল্পকর্মে নান্দনিকভাবে ব্যবহার করেছেন। তিনি নিজের নামের সাথে পটুয়া শব্দটি ব্যবহার করতেন। এই শিল্পীদের প্রচেষ্টায় আধুনিক শিল্প জগতে পট শিল্প এক নতুন মাত্রা লাভ করে। সময়ের সাথে সাথে বর্তমানে মানুষের বিনোদনের মাধ্যমে পরিবর্তন হয়েছে, ফলে লোকচিত্রকলার এই ধারা প্রায় বিলুপ্তির পথে। বাংলাদেশের ঢাকায় অবস্থিত বাংলা একাডেমি এবং নারায়ণগঞ্জে অবস্থিত সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আশুতোষ মিউজিয়াম ও গুরুসদয় দত্ত মিউজিয়ামের সংগ্রহশালায় বেশ কিছু গাজীর পট সংগৃহীত আছে। নবীন এবং প্রবীণ পটচিত্র শিল্পীদের সাথে সাথে দিদির কাছ থেকে পটচিত্র সম্পর্কে এই সব গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে অনেক খুশি হলো সবাই। এবার পঞ্চরত্ন বিনয়ের সাথে শিল্পী কানাইলাল চিত্রকরের কাছে থেকে রং তৈরি করার প্রক্রিয়াটি শিখতে চাইলো। তো আমরা এখন অনেক ইম্পর্টেন্ট একটা কাজ চলে আসছে, আমরা কিন্তু রং শিখবো এখন, কীভাবে রং তৈরি করে। তাদের অনুরোধে শিল্পী শেখানোর প্রক্রিয়াটি শুরু করলেন। পাতা, ফুল সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে রং তৈরি করব। তো আমরা এখন কি করব, প্রাকৃতিক উপাদান দিয়ে রং তৈরি করাটা শিখবো। ঠিক আছে, এটা কিন্তু খুবই একটা মজার একটা বিষয়। তো আমরা চলো খুব আগ্রহের সহিত শিখে নেই। বিভিন্ন রকমের পাতা, বিভিন্ন গাছের পাতা আছে না, সেই পাতা ফুল সংগ্রহ করে তা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।
তারপর পাতা অথবা ফুলগুলো ছোট ছোট টুকরো করে তা শিল বা নোড়া মানে কোনো কিছু একটা ভারী কিছু দিয়ে সেটা কী করতে, অথবা পরিষ্কার পাথর দিয়ে ভালো করে পিষে নিতে হবে। ঠিক আছে, এবার পিষানো পাতা বা ফুলগুলো পরিষ্কার সুতি কাপড়ে নিয়ে চাপ দিয়ে ছেঁকে নিতে হবে। ব্লেন্ডার করলে কিন্তু চলবে না, ঠিক আছে? এখন তো আমরা আধুনিক যুগে ব্লেন্ডার করি, ব্লেন্ডার করলে চলবে না, আমাদের কী করতে হবে, পিষে নিতে হবে। ঠিক আছে, দেন দেখো ছাকা পাতা আর তারপর সুতি কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। তারপর ছাকা পাতা বা ফুলের রসে বেলের অথবা তেঁতুল বিচির আঠা মিশিয়ে রং তৈরি করে ছোট কৌটায় রেখে তা ব্যবহার করতে হবে। এবং সেটার সাথে আমাদের কি করতে হবে, কাপড় দিয়ে ছেঁকে সেটার সাথে তেঁতুলের বিচি মিশিয়ে সেটাকে আঠা তৈরি করতে হবে বা বেলের রসে। ঠিক আছে, সরি, ছাকা পাতা বা ফুলের রসে, হ্যাঁ, বেলের অথবা তেঁতুলের বিচি মানে বিচি নিতে হবে, হয়তো বেলের বিচি নিতে হবে অথবা তেঁতুলের বিচি নিতে হবে, এবং সেটা দিয়ে আঠা তৈরি করতে হবে। আর আঠা তৈরি কীভাবে করতে হবে, সেই তেঁতুল বিচি সিদ্ধ করে সেটা ভালো করে খোসাটা ছাড়িয়ে দেন আঠা তৈরি করতে হবে তেঁতুলের বীজ থেকে। তারপর সেটা এই ছেঁকে দেওয়া রঙের সাথে আমাদের মিক্সড করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কালো রং তৈরির জন্য কী করবেন, প্রথমে একটা চেরাগ অথবা কুপি জ্বালিয়ে নিতে হবে। এখন তোমরা অনেকে কুপি চিনবা না, চেরাগও চিনবা না। কুপি বলতে মানে একটা পাত্রে, স্টিলের একটা পাত্রের মধ্যে যেটাতে লম্বা সরু অংশ থাকবে, ঠিক আছে, সেই সরু অংশের মধ্যে থাকবে রশি বা রশি, ধরো পাটের রশি বা সুতা, সেটার মধ্যে সুতা না রশি লাগবে, পাটের রশি, সেটা পেঁচিয়ে আর সে পাত্রের মধ্যে কেরোসিন তেল নিতে হবে। ঠিক আছে, সেই কেরোসিন তেলের মধ্যে সে রশিটা ভিজিয়ে দেন সে রশির মাথায় আগুন লাগিয়ে, মানে অনেকটা মোমের মতন, ঠিক আছে, কুপি বা চেরাগ অনেকটা মোমের মতন কাজ করে। তো কিন্তু এটা তো মোম দিয়ে তৈরি করা হয়, কিন্তু সেখানে তেল দিতে হবে অথবা ঘি অথবা তেল দিয়ে দেওয়া হয়, কেরোসিন তেল দিয়ে দেন সেখানে ওই কী করতে হবে, আগুনটা দিয়ে মোমের মতো তৈরি করে দেন ওই আগুনের উপরে কী করতে হবে দেখো, এবার ছোট স্টিলের একটা বাটি অথবা প্লেট সে চেরাগ অথবা কুপির উপর ধরলে তাতে কুপির আগুন থেকে বের হওয়া কালি বা কার্বনগুলো আটকে যাবে। মানে সেই বাটিটা যখন আমরা মোমের উপর করব বা কুপি বা যে এখানে বলা হয়েছে চেরাগ, বুঝতে পেরেছো, কুপিটা আসলে মোমের মতন এরকম জ্বলে। তো যখন আমরা মোমের উপর ধরলে তো কোনো কালি ওঠে না, কিন্তু এই কুপির মধ্যে যে তেল দেওয়া থাকবে এবং রশিটা পুরোপুরি তেলের সাথে পুরোপুরি যখন একটা কালির সৃষ্টি হবে, কার্বনগুলো যেগুলো জমা হবে বাটির মধ্যে, আমরা উপর করে রাখলে কি বাটিতে সেগুলো কি জমা হবে না, যেমন গাড়ির কালো ধোঁয়া, কার্বন ডাইঅক্সাইড গ্যাস না এগুলো, তো সেরকম কুপির মধ্যে থেকে এরকম কালো ধোঁয়া বের হবে। আর সেগুলোকে আমরা বাটি উপর করে রাখবো সে কুপির উপরে, তাহলে আমাদের সেই কার্বন ডাইঅক্সাইড এদিক সেদিক না উড়ে সে বাটিতে গিয়ে পতিত হবে, মানে পড়বে, সংগ্রহ হবে। সেটা সে পরে বাটি বা প্লেটের গায়ে আটকে যাওয়া সে কার্বনগুলো সংগ্রহ করে তা বেলের অথবা তেঁতুল বীজের আঠার সঙ্গে ভালোভাবে মিশিয়ে কালো রং তৈরি করা যায়। তো আমরা কালো রংটা আশা করি বুঝতে পেরেছি কীভাবে তৈরি করা হয়। তারপরে দেখো লাস্টে সর্বশেষ, পানের সাথে খাওয়া খয়ের থেকে খয়েরি রং, যারা পান তৈরি করেন সেখানে দেখবা খয়েরি কালার একটা থাকে, সেটাকে খয়ের বলে। আর সেই খয়ের থেকেই সেটা কিন্তু খয়েরি রঙের থাকে, সেখান থেকে খয়েরি রং। আর খড়িমাটি থেকে মেটে হলুদ, কাপড়ের নীল থেকে নীল রং তৈরি হতো। কাপড়ের নীল তো সব আমরা চিনি, এভাবে তৈরি করা হয়। এবং এখানে দেখো সুন্দর মতো তৈরি করা হচ্ছে উপকরণ দিয়ে, যে এটা দিয়ে পিষলে ভালো হয়। ঠিক আছে, পিষে দেন ছেঁকে ছাঁকুনি দিয়ে যেগুলো তৈরি করা হয় উপকরণগুলো, এখানে দেখো কত সুন্দর উপকরণগুলো তৈরি করা। আর এগুলো হচ্ছে কোষ্টি পাথর মাটি সব এখানে সংগ্রহ করা আছে, যে এখানে বলা হয়েছিল না খড়ি মাটি, এগুলো হচ্ছে খড়ি মাটি। এই যে খড়ি মাটি এখানে রাখা আছে, খড়ি মাটি। তো দেখো আমরা একটু পড়ে নিই, এখানে একটি বাকি কিছু অংশ আছে। দেখো, ফুল ও পাতা থেকে রং বানানোর ক্ষেত্রে মনে রাখতে হবে আমরা যে রঙের ফুল ও পাতা সংগ্রহ করব তা থেকে কাছাকাছি রং পাবো। তৈরির প্রথম দিকে রঙগুলো কিছুটা হালকা থাকে, সেক্ষেত্রে রঙগুলোকে একটু আগুনে জাল দিয়ে ঘন করে নিলে ব্যবহার করতে সহজ হয় এবং তার স্থায়িত্ব বাড়ে, মানে সেটা অনেকদিন টিকে থাকে রঙটা। এই ক্ষেত্রে বেলের অথবা তেঁতুলের বীজে আঠা পাওয়া না গেলেও খুব সমস্যা হয় না। এই ধরনের রং পরিবেশ বান্ধব, যা আমাদের শরীরে কোনো ক্ষতি করে না। মানে এই ধরনের রং দিয়ে আসলে চিত্রাঙ্কন করলে তোমরা অবশ্যই চেষ্টা করবে বাসায়, যে চেষ্টা করবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তো এইভাবে আসলে ক্ষতি হয় না, আসলে প্রাকৃতিক ন্যাচারাল কোনো কিছুতেই ক্ষতি হয় না, তৈরি দিয়ে রং করতে পারো। শিল্পী কানাই লাল চিত্রকরের কাছে পঞ্চরত্ন সারাদিন পট আঁকা এবং রং তৈরি সম্পর্কে অনেক কিছু শিখলো। এবার বিদায় নেওয়ার পালা। সারাদিন এক রোমাঞ্চকর
অভিজ্ঞতা লাভ করে শেষ বিকেলে সূর্যের আলোকে সাথী করে পঞ্চরত্ন দিদির সাথে ফিরে চলল ঘরের দিকে। দেশের ঐতিহ্যময় লোকচিত্রকলার সমস্ত শিল্পীর প্রতি সম্মান আর ভালোবাসা জানিয়ে এই শিল্পের গৌরবগাথা সাথে নিয়ে তারা চলল নতুন কিছু করার প্রত্যয়ে। ঠিক আছে, তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে, উপকৃত হয়, তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে, এতে তোমাদের উপকার হবে। আমি ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবং আগে যেগুলো পাঠিয়েছে সেগুলো তোমাদের কাছে শো করবে, তোমাদের সামনে অটোমেটিকলি চলে আসবে। তো আমরা নেক্সট ক্লাসে বাউল গান এখান থেকে ক্লাসটি শুরু করব। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে বাউল গান সম্বন্ধে এখান থেকে আমরা ক্লাসটি শুরু করব। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো। নেক্সট ক্লাসগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা বাউল গান এখান থেকে অধ্যায়টা আলোচনা করবো। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে তোমরা। আর যারা সাবস্ক্রাইব করেছো, আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো তোমরা ক্লাসটিতে চলো মনোযোগ দিয়ে ফেলো। আমি ক্লাসটি শুরু করতে যাচ্ছি এখনই। দেখো, পরের দিন পঞ্চরত্ন গেল কুষ্টিয়া লালন শাহের মাজারে। লালন শাহ এর মাজারের এলাকায় প্রবেশ করতে করতে প্রায় বিকেল হয়ে গেল। তো তোমরা এর আগে যারা ক্লাসগুলো করো না, আমি ক্লাসগুলো কিন্তু করেছি অলরেডি। এগুলোর যেমন অনেক গান আছে, তারপরে দাদরা শিক্ষা আছে, তাল শিক্ষা আছে, বিভিন্ন দাদরা তাল শিক্ষা আছে, এরপর আরও অনেক কিছু পদ্মার জলে ঢেউ, যে পদ্মার ঢেউরে গান আছে, সেগুলোর লিঙ্ক আমি কিন্তু পূর্ববর্তী যে ভিডিওগুলো সেগুলোতে আমি দিয়ে রেখেছি। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে। তো তোমরা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে লিঙ্ক জয়েন করতে পারো। আর এর আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। দেন সাবস্ক্রাইব করার পরে তোমাদের কাছে অটোমেটিকলি সব ভিডিও চলে আসবে, আর তখনই তোমরা কী করতে পারবা, সেই ভিডিওগুলো তোমরা সহজে সেখান থেকে দেখতে পারো। তো আমি আমার প্লেলিস্ট একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো দেখো, এখানে পর্যায়ক্রমে আমি সকল ভিডিও পর্যায়ক্রমে দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে ইজিলি দেখে নিতে পারো। ঠিক আছে, এখানে অষ্টম শ্রেণীর কিছুই দেওয়া আছে, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারো। এই শিল্প সংস্কৃতি এখানে পর্যায়ক্রমে সবগুলো আমি দিয়ে রেখেছি। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে, যে তোমরা সেখান থেকে প্লেলিস্ট থেকে ইজিলি সবগুলো সংগ্রহ করে সবগুলো সেখানে আমি খুব ভালো মতো বুঝিয়ে রেখেছি। অধ্যায়ে আমরা যা পাঠ করব, লাস্টে যে এই বিষয়গুলো থাকে সেগুলো আমি তোমাদের জন্য সব কমপ্লিট করে রেখেছি সেখানে। এই কাজগুলো, এই যে এই অধ্যায়ে আমরা যা করবো, যে কাজগুলো, এগুলো তোমাদের জন্য আমি সবগুলো পর্যায়ক্রমে দিয়ে রেখেছি ভিডিওতে। ঠিক আছে, তো চলো আমরা পর্যায়ক্রমে ক্লাসটি করে নিয়ে আগে তোমাদের জানার জন্য আসলে তোমাদেরকে বলে দিলাম। তো দেখো, সেখানে গিয়ে তারা দেখতে পেল কয়েকজন বাউল হাতে একতারা মন্দিরা নিয়ে লালনের গান পরিবেশন করে চলেছে। গান গাওয়ার সময় তারা বিশেষ ভঙ্গিতে নৃত্য করছে। লালনের আখড়াবাড়ি এলাকায় থাকা একটি বাউলের ভাস্কর্য দেখিয়ে সমীর বলল, আমি জেনেছি তা একতারা বাউল গানের মূল বাদ্যযন্ত্র। এটি লাউয়ের খোল, চামড়া, বাঁশ ও তার দিয়ে তৈরি। এইবার পঞ্চরত্ন দেখতে পেল লালনের মাজারের পাশে রয়েছে লোক বাদ্যযন্ত্র বিক্রয়ের দোকান। সেখানে কারিগরেরা কিভাবে এটি বানাচ্ছে তা তারা মনোযোগের সাথে দেখে নিল। পঞ্চরত্ন একতারা সম্পর্কে জানতে চাইলে বিক্রেতারা বলল, এটিতে কেবল একটি স্বরের ব্যবহার হয়, কারণ তারটি বেশিরভাগ সময় গায়ক যে স্কেলে গান করে থাকে সে স্কেলের সা এর সুরে বাঁধা থাকে। বিক্রেতারা পঞ্চরত্নকে একতারা বাজানোর কৌশল শিখিয়ে দিল। এরপরে পঞ্চরত্ন সমাধিস্থলে থাকা বাউল ও দর্শনার্থীদের থেকে তারা লালন ফকির সম্পর্কে নানা তথ্য জানতে পারল। লালন ফকির যে মানবতা ও সাম্যের কবিতা ও গান রচনা করেছেন তা আজ বিশ্বব্যাপী সমাদৃত। তিনি আজ বিশ্ব মানবতার প্রতীক। তিনি একাধারে কবি, দার্শনিক, গীতিকার ও সুরকার, সমাজ সংস্কারক, গায়ক এবং আধ্যাত্মিক সাধক, গুরু। ইউনেস্কো ইতোমধ্যেই আমাদের বাউল গানকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। তো ইউনেস্কো সংস্থা আমাদের কি বাউল গানকেও কি বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। তো দেখো, এখানে পঞ্চরত্ন দেখতে পেল লালনের আখড়াবাড়ির পাশে ঠিক সন্ধ্যার আগে একজন বাউল গাছের নিচে বসে একা কি গান করেছেন
তার হাতে একটি একতারা পায়ের সাথে বাঁধা ঘুঙুর। কখনো তিনি হাত বাজিয়েও গান গাইছেন। গানের সুরের টানে আশেপাশে থাকা দর্শনার্থীরাও সেখানে গিয়ে যোগ দিল। কিছুক্ষণের জন্য পঞ্চরত্ন হারিয়ে গিয়েছিল এক অজানা সুরের ভাবনালোকে। গানের সাথে পা মিলিয়ে বাউল তার ইচ্ছেমতো নাচের ভঙ্গিও পরিবেশন করেছে। এ সময়ে পঞ্চরত্ন বাউলের সাথে তাল মিলিয়ে নাচের ভঙ্গি শিখিয়ে নিয়েছে। বাউল গেয়ে চলেছেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই গানটা কিন্তু আমরা অনেকেই জানি, গানটার সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত, ঠিক না? ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায়। তারপর আটকঠুরি নয় দরজা আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তার উপরে সদরকোটা আয়না মহল তাই। কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার, খাঁচা ভেঙে পাখি আমার কোন বনে পালায়। মন তুই রইলি খাঁচার পাশে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন কেঁদে কয়। তো এই গানটা লিঙ্ক আমি তোমাদেরকে কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? এই গানটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই, আমি তোমাদের সেই লিঙ্কটা দিয়ে দেবো। অবশ্যই তোমাদেরকে একটু শিখতে হবে গানটা, ঠিক আছে? তো দেখো, খাঁচার ভিতর অচিন পাখি, ঠিক আছে? এই গানটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এর ভিডিও যে লিঙ্ক থাকবে আমি সেটা তোমাদের ডিসক্রিপশন বক্সে আমার দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? গানটা আশা করি তোমরা চিনতে পেরেছো। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আশা করি তোমরা চিনতে পারছো গানটা, কোন গানটা, ঠিক আছে? আমি তোমাদের জন্য একটু গিয়ে মনে করিয়ে দিলাম, ঠিক আছে? তো আমরা এখন নেক্সট টপিকটা দেখি। আমার নেক্সট টপিক এখন দেখব লালন শাহ ফকির, ওনার সম্বন্ধে আমরা এখন বিস্তারিত জানবো। তো এখানে দেখো, বাউল সাধনার প্রাণপুরুষ দার্শনিক লালন শাহ ফকির জন্মগ্রহণ করেন 1774 খ্রিস্টাব্দে। বাংলার সারি কীর্তন, পালা, গাজির গান, ভাটিয়ালি, মুর্শিদি সকল গানই তাকে আকর্ষণ করত। আশেপাশে গ্রামের যেখানেই গানের আসর বসত, লালন শাহ সেখানে গিয়ে হাজির হতেন। আসরে পরিবেশিত গান শুনেই সঙ্গীতের প্রতি তার ভক্তিভাব আরও বেড়ে যায়। কৈশোরের পা রাখতেই তার মায়ের মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পর লালন প্রায় গৃহত্যাগী হয়ে যান। এরপর সিরাজ শাহের কাছে লালন শাহ ফকির প্রথম দীক্ষাপ্রাপ্ত হন। দীক্ষা গ্রহণের পর থেকে তিনি তার গুরু মায়ের সেবায় নিয়োজিত থেকে নিয়মিত সাধুসঙ্গ ও সেবা চালিয়ে যান। আত্মাধিক সাধনার মধ্য দিয়ে তিনি নিজ দর্শনকে প্রকাশ করেছেন। লোক জীবনের প্রায় সকল বিষয় লালনের গানে আশ্রয় পেয়েছে। মারফতি, ফকিরি, মুর্শিদি, দেহতত্ত্ব, নবীতত্ত্ব, মনশিক্ষা, বিচ্ছেদী, একেশ্বরবাদ, গোষ্ঠগান, রাধাকৃষ্ণ তত্ত্ব, প্রার্থনা, প্রেম তত্ত্ব, গুরুতত্ত্ব ইত্যাদি বিষয়ে তিনি খুব সাবলীলভাবে গানের মাধ্যমে মানুষকে জ্ঞান প্রদান করেছেন। তার গানের বিষয় হলো মানবপ্রেম, আত্মাধিক সাধনা, দর্শন চিন্তা, মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনার জন্য তার সৃষ্ট বাউল ও মরমী গান প্রতিটি বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয়। তিনি আমাদের জাতীয় ও লোকজীবনের বাউল গুরু লালন শাহ ফকির নামে পরিচিত। বাউল গান, নাচ এবং লালন শাহ সম্পর্কে অনেক কিছু জানার পর প্রয়োজনীয় তথ্যগুলো তারা বন্দুকাতায় লিখে নিল। এরপর প্রথমে তারা গেল ৬০ গম্বুজ মসজিদ দেখতে। হজরত খান জাহান রাদিয়াল্লাহু আনহু ৫০০ বছরের বেশি সময় আগে এই অপূর্ব কারুকার্যমণ্ডিত মসজিদটি তৈরি করেছিলেন। স্থাপত্য শৈলীতে লাল পোড়ামাটির উপর লাল লতা পাতার অলঙ্করণে মধ্যযুগীয় স্থাপত্য শিল্পের নিদর্শন পাওয়া যায়। এরপর তারা গেল সুন্দরবন দেখতে। তো দেখো, আমরা এখন দেখব সুন্দরবন সম্বন্ধে রিডিং পড়ে নিই একটু। সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা ও বরগুনা জেলার কিছু অংশ জুড়ে এই বনভূমিতে অবস্থিত। এই বনের সাতক্ষীরা অংশ থেকে তারা নৌযানে করে যাত্রা শুরু করলো খুব সকালে।
নৌ নৌযানে থাকা ভ্রমণ সঙ্গী তাদেরকে বলল, ইউনেস্কো 1997 সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করেছে। সুন্দরবনের ভিতর দিয়ে সামুদ্রিক স্রোতধারা প্রবাহিত, এর ফলে কাদাযুক্ত লবণাক্ত দ্বীপে ম্যানগ্রোভ বনভূমি গড়ে উঠেছে। সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশ সৃষ্টি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। সুন্দরী হলো এই বনের প্রধান গাছ। ধারণা করা হয় এই গাছের নাম অনুসারে এই বনের নাম হয় সুন্দরবন। এই বনে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং বন্যপ্রাণী রয়েছে। বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার এই বনের অন্যতম আকর্ষণ সৃষ্টিকারী প্রাণী। তো আমরা এখন সুন্দরবনটা দেখতে পাচ্ছি। আর সুন্দরবন মানে আমরা জানি আমাদের প্রিয় রয়্যাল বেঙ্গল টাইগার, ওনার ছবি তো আমাদের থাকে চোখের সামনে। আমরা সুন্দরবন বলতেই সামনে সবার আগে কি ভেসে আসে? রয়্যাল বেঙ্গল টাইগার আর সুন্দরবনের যে হরিণ, সুন্দর সুন্দর হরিণ, এই দুইটা কিন্তু আমাদের প্রধান আকর্ষণের বিষয়, ঠিক না? দেখো এখানে কত সুন্দর হরিণ আছে, বক আছে। তা দেখো খুব মজার একটা এখানে পড়া, তো তোমরা অবশ্যই এগুলো মনোযোগ সহকারে পড়ে নেবে। মজার সহিত পড়ার জন্য পড়বে না, আনন্দ সহিত জানার জন্য পড়বে। নৌযানে করে নদীতে চলার সময় সেখানে বসে তারা দুপুরের খাবার খেয়েছে। চুই ঝালে রান্না করা তরকারি আর নদী থেকে ধরা বাগদা চিংড়ি রান্না করা খাবারের স্বাদ তাদের খুব ভালো লেগেছে। চুই ঝাল কিন্তু একটা কি একটা যেমন দারচিনির মতো একটা কাঠের একটা কি জানো, সেটা কাঠের মতো একটা দেখতে, সেটা তারা কি করে সেটা বেটে বা যেভাবে হোক সেটা করে দেন ওই মাংসের সাথে বা যে কোনো মাছের সাথে, ঠিক আছে, সেটা দিয়ে দেয়। সেটা দেওয়াতে সেটাকে বলা হয় চুই ঝাল, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ সময় দিদিকে পঞ্চরত্ন জিজ্ঞাসা করলো, আচ্ছা দিদি, আমরা না হয় সুন্দরবন ঘুরে গেলাম এবং অনেক কিছু জানলাম, কিন্তু যে সকল বন্ধু এখানে আসতে পারেনি তারা কি করে এমন অভিজ্ঞতা অর্জন করতে পারে? প্রশ্ন শুনে দিদি বেশ আগ্রহের সাথেই বললেন, তোমরা গাজীর পটের আদলে অথবা নিজেদের ইচ্ছামতো সুন্দরবন ও বাঘের ছবি আঁকতে পারো, ঠিক আছে, এবং নিজেদের এলাকায় যদি কোনো বন থাকে তা ভ্রমণ করতে পারো। সুন্দরবন ভ্রমণের পর পঞ্চরত্ন এলো ঐতিহাসিক মুজিবনগরে। এখন আমরা দেখব মুজিবনগর। দেখো এ হচ্ছে আমাদের মুজিবনগরের, যেখানে দেখো আমরা কিছু ইতিহাস জানবো এখান থেকে। মেহেরপুর জেলার মুজিবনগরের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। পঞ্চরত্ন মুজিবনগরে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ঘটে যাওয়া অনেক ঘটনা সম্পর্কে জানতে পেরেছে। এখানে স্থাপিত শিল্পকর্মের মাধ্যমে মুক্তিযুদ্ধকালীন ইতিহাসের বর্ণনা করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের সাথে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ, হানাদার বাহিনী এবং তাদের দোসরদের নিষ্ঠুরতায় গণহত্যার ঘটনা, পাকিস্তানি বাহিনী এর আত্মসমর্পণ ইত্যাদি ঘটনা ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এমন অনেকগুলো নতুন তথ্য তারা বন্দুকহাতে লিখে নিয়েছে। মহান মুক্তিযুদ্ধের আদর্শকে বুকে ধারণ করে পঞ্চরত্ন যাত্রা করল কীর্তনখোলা নদীর তীরের জনপদ বরিশালের উদ্দেশ্যে। তো দেখো এরপর আমাদের নেক্সট যে আমাদের অধ্যায়টা থাকবে সেটা কিন্তু কীর্তন খেলা নদীর তীরে নিয়ে থাকবে। তো এই সবসময় দেখো এই অধ্যায়ে আমরা যা করব এর আগে যে আমাদের লাইনটা শেষ হয়, ঠিক আছে, সেই লাইনটাতেই নেক্সট যে অধ্যায়টা থাকবে সেই অধ্যায়ের নাম লেখা থাকে। তো আমরা একটু দেখে নিই। দেখো পরের অধ্যায়টাতে কিন্তু আছে কীর্তন খেলার পারে, দেখেছ? কীর্তন খেলার পারে ধান শালিকের দেশে। তো আমরা কিন্তু সেটা পেয়ে গেছি প্রত্যেকবারই, কিন্তু আমরা লাইনের শেষে নেক্সট অধ্যায়ের ধারণাটা পেয়ে যাই। তো এখন দেখো আমরা দেখবো এই অধ্যায়ে আমরা যা করব, এই অধ্যায়ে আমরা যা করব তো সেটা আমরা দেখে নেই। এই অধ্যায়ে আমরা প্রথমে দেখো বইয়ে দেওয়া নির্দেশনা অনুসারে প্রাকৃতিক উপকরণ দিয়ে রং তৈরি করব। তো দেখো এখানে কিছু প্রাকৃতিক রং তৈরি করে আমরা এই অধ্যায়ে আলোচনা করেছিলাম, তোমরা সেটা দেখে নেই। এই দেখো প্রাকৃতিক পদ্ধতিতে কিভাবে রং তৈরি করা হচ্ছে, কি কি উপকরণ লাগে, আমি আমার আগের ভিডিওতে সেগুলো বিস্তারিত আলোচনা করেছি, তোমরা সেখান থেকে দেখে নিও, ঠিক আছে, কিভাবে তৈরি করা হয়। এখান থেকে এতটুকু রিডিং পড়লেও কিন্তু পারবা তোমরা, ঠিক আছে, যতটুকু রিডিং পড়লেই সেটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এরপরে আমি দেখিয়ে দিচ্ছি পরের কাজটা হচ্ছে
দ্বিতীয়টা হচ্ছে বইয়ে দেওয়া সুন্দরবনের ছবি পটচিত্রের মতো অথবা নিজের ইচ্ছে মতো করে আঁকবো, নিজেদের তৈরি রং দিয়ে অথবা পেন্সিল, কলম, রং পেন্সিল, প্যাস্টেল রং সহ সহজলভ্য যে কোনো রং দিয়ে ছবিটি রং করব। তোমাদের কাছে কারো জল রং থাকলে বা পেন্সিল, কলম, যেরকম রং পেন্সিল থাক না কেন, খুব সহজে সুন্দর করে তোমরা সেটা কি করতে পারবে, আঁকতে পারবে, ঠিক আছে? এবং সেটা আঁকতে হবে। তো আমি তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি। তো দেখো, আমি তোমাদের জন্য কয়েকটা চিত্র তৈরি করে রেখেছি, তোমরা চাইলে এইখান থেকে দেখে নিতে পারো। তো দেখো, এখানে যারা হরিণ আঁকাইতে পারো, তো তোমরা হরিণ আঁকায় সুন্দরবনে এই ছবিটা আঁকতে পারো। তবে যেহেতু আমাদের বই বাঘের ছবি দেওয়া আছে, তোমরা চেষ্টা করবো বাঘ দিয়ে আঁকার, বাঘ এবং হরিণ দুইটা দেখার। দেখো, এখানে যারা বাঘ পুরোটা নাও আর্ট করতে পারো, তার একটু কষ্ট করে বাঘের এতটুকু অংশ তোমরা দিয়ে, অর্ধেক অংশটুকু দিয়ে, এটা কিন্তু সহজ, এখান থেকে অর্ধেক অংশটুকু দিয়ে দেন বাঘের এই রংটা করে দেন দূর থেকে হরিণ, দেখো পুরোটা কিন্তু আর্ট করতে হয় না, একদম ইজি এই চিত্রটা। দেখো, শুধু হালকা একটু তোমরা হরিণের আকৃতিটা বুঝালে হবে, চোখ টোক মুখ টুক পুরো একদম বুঝাতে হবে, এরকমটা কিন্তু এখানে না। তো তোমাদের কাছে এই চিত্রটা আশা করি সহজ হবে। আর গাছ তো সবাই কম বেশি চেষ্টা করলে আর্ট করতে পারবা। তো আমি এখানে কতগুলো গাছ দিই, আর এখানে একটা, প্রথমে এখানে এতটুকু নদীর যেই আকৃতিটা সেইটা আগে তোমরা আর্ট করে নেবা, দেন হরিণের এই দেখো, এখানে খুব সহজ, কিন্তু আর্টটা একদমই সহজ, তোমার একটু করে নেওয়ার। বাঘ কিন্তু পুরো তোমাদের আঁকাতে হবে না, দেখো তোমার অর্ধেকটুকু আঁকালে কিন্তু বোঝা যাবে যেখানে বাঘ আছে, বাঘের উপস্থিতিটা আছে। তো আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। আর যারা পারো তারা তো পুরোটা আঁকাবে, তাদের জন্য আছে। তো চলো আমরা আরেকটা দেখে নিই। তো দেখো, এখানে আরেকটা আছে, এখানে হরিণ দিয়ে দিয়ে যেন খুব সুন্দর করে একটা আছে, এখানে একটা সূর্য অস্ত যাচ্ছে এরকম একটি দৃশ্য দেখিয়ে দিতে পারো। এখানে কিছু কালার করে দিবে পেন্সিল দিয়ে, নর্মাল কালার দিয়ে কিন্তু এগুলো করা হয়েছে, একদম নর্মাল ওই মোম কালার বলো যেটা তোমরা, পেন্সিল কালার। হ্যাঁ, জল রং দিয়ে আসলে এতটা জল রং ব্যবহার করা যায় না, যারা অনেক পারদর্শী তারা জল রং দিয়ে সেটা করতে পারে, যারা তোমরা পারো তো পারোই, পারলে তো ভালোই, কিন্তু তোমরা যারা করো তারা এটা দিয়ে করলে মনে হবে সুন্দরী হবে আশা করি। তো এ ছিল এটা। তা একটা তোমাদেরকে দেখে দিচ্ছি, এখন দেখাবো বাঘ দিয়ে। দেখো, যারা বাঘ পুরো আর্ট করতে পারো বা আর্ট করতে ভালো, তারা চাইলে এখান থেকে তোমরা আর্ট করতে পারো, ঠিক আছে, খুব ইজিলি। এটা একটু গর্জিয়াস আছে, দেন এটা একটু নর্মাল যারা আর্ট করতে চাও, এটাও কিন্তু সহজ আছে। এখানে এই বাঘটা আর্ট করা সহজ হবে। চারিপাশের যে চিত্রগুলো সেগুলো তোমরা চাইলে দিতে পারো গাছগাছালি দিয়ে, ঠিক আছে। তো আমার মনে হয় যে অর্ধেক বাঘটা দেখানো হয়েছে সেটাই তোমরা দিলেই পারবা, ভালো হবে, কারণ যেহেতু বই বাঘ আছে, বাঘের ছবিটা রাখতে হবে, ঠিক আছে। বলেছিলাম এর কথা, আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে। নর্মালের মধ্যে যাদের জন্য কঠিন লাগে আর্ট, তারা এই আর্টটা সহজে করতে পারো। আর অবশ্যই আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর এরকম ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও, এর জন্য সাবস্ক্রাইব করতে বলছি, যে তোমাদের উপকার আসবে আর এতে আমরা উৎসাহিত হব। তো চলো আমরা নেক্সট কাজে চলে যাই। দেখো, আমাদের বই কিন্তু বাঘ আছে, আবার আছে কি, দেখো হরিণ আছে, পাখি আছে, নদী আছে। তো আমি সেই অনুযায়ী তোমাদেরকে চিত্রগুলো দিয়ে দিয়েছি। তো আশা করি তোমাদের দ্বিতীয় কাজটি করতেও এতটা সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। এখন আমরা তৃতীয় কাজটা দেখবো। এখানে বলা হয়েছে, দেখো, বইয়ে দেওয়া লালন শাহের গান খাঁচার ভিতর অচিন পাখি গানটি খালি গলায় অথবা শাসর বাজিয়ে গাওয়ার চেষ্টা করো। তো যারা তোমরা শাসর বাজাতে পারো তারা বাজিয়ে গাবার, যারা খালি গলায় পারো তারা খালি গলায় এই গানটা অবশ্যই তোমাদের চর্চা করতে হবে, করে নেবে, ঠিক আছে। আর এটা কিন্তু আমি প্রথমে তোমাদের ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এই ভিডিওতে কিন্তু আছে, তোমরা সেটা দেখে নিতে পারবে, ঠিক আছে। আমি প্রথমেই এর কথা বলে দিয়েছি। এখন দেখো, তবু আমি তোমাদের যদি চাও আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই যে খাঁচার ভিতর অচিন পাখি, এই ভিডিওর লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। অনেকগুলোই গান আছে, সেখান থেকে এই গানটি আর কি তোমাদের জন্য সহজ হবে, তোমরা শুনলে বুঝতে পারো, ঠিক আছে। সেখানে অনেকগুলো, সেগুলো দেখলে শুনে তোমাদের কাছে কঠিন লাগতে পারে, ভয় পেয়ে যাবে, এর জন্য ভয়ের কিছু না, একদম সহজে গানটা তুমি এখান থেকে শিখে নিতে পারো। দেখো, তোমাদের মধ্যেই ছোট বাচ্চারা এখানে কিন্তু গানটা গাইছে, তোমাদের থেকেও ছোট কিন্তু বাচ্চাটা, সে কিন্তু গান গাইছে। তো তোমরা পারবা, একটু চেষ্টা করো। আমাদের যে খুব ভালো আমার স্টেজে গাবো এরকম কিন্তু না, আমরা চেষ্টা তো করতে পারি, ঠিক আছে। চেষ্টা করতে করতে হয়তো বা কোনোদিন স্টেজেও চলে যেতে পারি, ঠিক না, কিন্তু এখন তো আমাদের চেষ্টা করতে হবে মোটামুটি। এর লিঙ্কটা আমি তোমাদের আমার চ্যানেলটিতে এই ভিডিও ক্লাসটিতেই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা। তো দেখো, আমরা এই কাজটিও কমপ্লিট করে ফেলেছি, এই সবগুলো কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা দেখব যে বিষয়বস্তু দেখে পৌরাণিক পট, গাজীর পট, কালীঘাট পট ও সমসাময়িক বিষয়ের পট শনাক্ত করার চেষ্টা করব।
বিষয়বস্তু দেখে, এখানে বস্তু হবে, বস্তু এসে বিষয়বস্তু দেখে পৌরাণিক পট, ঠিক আছে, মানে যে পট বলতে আমরা জানি এক টুকরো কাপড় যেটাতে আমাদের আর্ট করা হয়, ঠিক আছে, এই পট মানে কিন্তু সেটা। আর গাজীর পট, কালীঘাট, যে গাজী যে আর্ট করতেন সেই কাপড়ের উপরে সেই পট, কালীঘাট পট, এগুলো আসলে সমসাময়িক বিষয়ের পট শনাক্ত করার উপায় কিন্তু আমি প্রথমে তোমাদেরকে বলেছি, ঠিক আছে। তো ভাবে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে কিন্তু এই যে এটাই কিন্তু পট, ঠিক আছে, এখানে স্পষ্ট আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তারপর প্রথমে আছে এই যে দেখো এখানেও কিছু তথ্য দেওয়া আছে। ক্ষুদ্রাকার চৌকা পট, জড়ানো পট এত ফুট লম্বা চওড়া হয়, ছোট আকারের হয়, চৌকা পটগুলো ছোট আকারে হয়, আর দীর্ঘ জড়ানো পটগুলো কীরকম হয়, যেরকম। আর এগুলো হচ্ছে ছোট, দেখো এখানে বলা আছে, দেখো গাজীর পট, এটা হচ্ছে গাজীর পট, এটা হচ্ছে কি আমাদের গাজীর পট, আর এটা হচ্ছে কালীঘাটের পট, চৌক পট এটা, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে সেটাও বুঝিয়ে দিয়েছি, বাকিটা তোমরা আমার ভিডিও প্রথম থেকে দেখলে অবশ্যই বুঝতে পারবা। তো এখন দেখো এখানে আছে, নেক্সট আছে এখানে না। তো আমরা এই কাজটা কমপ্লিট করে ফেললাম। এখন দেখবো আমরা আমাদের আশেপাশে কোনো পটচিত্র শিল্পী, পটু অথবা পট প্রদর্শনকারী, কুশীলব বা গায়েন আছে কিনা তা অনুসন্ধান করবো। তো তোমাদের এলাকার আশেপাশে আছে কিনা তোমরা সেটা অনুসন্ধান করবে, ঠিক আছে। এটা তোমরা তোমাদের এলাকা অনুযায়ী তুমি অনুসন্ধান করবে। এখন আমরা একটা কাজ দেখব, সেটা হচ্ছে লালন শাহের কর্ম গান সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলো আমরা এটা জেনে নিই। তো দেখো আমরা উত্তরপথে চলে এসেছি। লালন শাহ ছিলেন বিখ্যাত বাউল সম্রাট। তিনি 1774 সালে কুষ্টিয়া জেলার কুমারখালীর ভাররা গ্রামে এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। কিন্তু লালন শাহের জন্ম ইতিহাস নিয়ে বিতর্ক রয়েছে। কেউ বলেন লালন শাহের জন্ম ঝিনাইদহে, কেউ বলেন যশোরে। কথিত আছে লালন শাহ তীর্থস্থানে যাওয়ার পথে বসন্ত রোগে আক্রান্ত হন, তখন সঙ্গীরা তাকে ছেড়ে চলে যায়। এ সময় সিরাজ শাহ নামে একজন মুসলমান ফকির তাকে বাড়িতে নিয়ে এসে সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলেন। পরে লালন তার নিকট বাউল ধর্মে দীক্ষিত হন এবং ছেউরিয়াতে একটি আখড়া নির্মাণ করে স্ত্রী ও শিষ্য সহ বসবাস করেন। লালন শাহ এর কোনো সন্তান ছিল না, তার অনেক শিষ্য ছিল। লালনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু নিজ সাধনা বলে তিনি হিন্দু ও মুসলমান ধর্মের শাস্ত্র সম্পর্কে গভীর জ্ঞান লাভ করেন। তার রচিত গানে সে জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটে। তিনি আত্মাধিক ভাবধারায় প্রায় 2000 গান রচনা করেন। তিনি সহজ সরল ভাষায় অথচ গভীর তাৎপর্যপূর্ণ মর্মস্পর্শী গানে মানব জীবনের আদর্শ, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। লোকসঙ্গীতের সকল বিষয়ই লালনের গানে আশ্রয় পেয়েছে। মারফতি, ফকিরি, মুর্শিদি, দেহতত্ত্ব, নবীতত্ত্ব, বিচ্ছেদী, প্রার্থনা, রাধাকৃষ্ণত্ব, প্রেমতত্ত্ব, গুরুত্ব ইত্যাদি বিষয় তার গানে ফুটে উঠেছে। লালন শাহ সব লোকে কয় লালন কি জাত সংসারে, খাঁচার ভিতর অচিন পাখি, বাড়ির কাছে আরশিনগর, আমার ঘরখানায় কে বিরাজ করে ইত্যাদি জনপ্রিয় বাউল গানের রচয়িতা। লালন শাহের এই গান এক সময় এতই জনপ্রিয় ছিল যে তার সকল শ্রেণীর মানুষের মুখে মুখে শোনা যেত। গুণী এ বাউল শিল্পী 1890 সালে মৃত্যুবরণ করেন। তো আশা করি ভিডিওটি তোমাদের উপকার আসবে, আর ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে লক্ষ্মী ছেলেমেয়ের মতন। আর যারা সাবস্ক্রাইব করেছো, আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাদের পাশে আছো, এই জন্যই কিন্তু আমরা উৎসাহিত হই। ভিডিও ক্লাসগুলো তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়, এত গরমে বিদ্যুৎ থাকে না, তবুও তোমাদের জন্য তৈরি করি। তো আশা করি তোমরা আমাদেরকে সাপোর্ট করবে, পাশে থাকবে। ইভেন এই ভিডিওগুলো আরও যে টিচাররা তৈরি করেন তাদেরকেও তোমরা সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, এতে তারও উৎসাহিত হবে, ঠিক আছে। দেখো আমরা কিন্তু আমাদের লালন শাহের কর্ম গান সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করলাম। আমরা কিন্তু এখানে কিছু আরও অতিরিক্ত গানও আমরা কি উল্লেখ করেছি, ঠিক আছে, লালন শাহের কর্মগুলো আমরা উল্লেখ করেছি। তা আশা করি ভিডিওটি তোমাদের কাজে লেগেছে, তোমাদের উপকার আসলে আমরা কৃতজ্ঞ, ঠিক আছে।
আমাদের কাছে ভালো লাগবে। কার উপকার করতে তো পেরেছি, তো তোমরা আমাদের উপকার করতে চাইলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। বেশি বেশি করে লাইক করে দিবে, শেয়ার করে দিবে, তোমাদের বন্ধুদের যেন সমস্যা না হয়, সমাধানগুলো করে নিতে পারে সহজেই। তো যতটুকু চেষ্টা করেছি আমি আলোচনা করেছি বোঝানোর জন্য। যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তো আজ এ পর্যন্তই, নেক্সট ক্লাসটি করব এখান থেকে, এই অধ্যায় থেকে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।